আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে থেকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা শুরু করব। অর্থাৎ তোমাদের চতুর্থ বইয়ের যেই ম্যাথগুলো এবং উদাহরণগুলো, পাশাপাশি যে একক কাজ এবং দলীয় কাজ রয়েছে সেগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই অধ্যায়টা যেহেতু অনেক বড়, তাই আমরা কয়েকটা পর্বের মধ্যে অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। এবং আমি আশা করছি যদি তোমরা এই অধ্যায়টা প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত দেখো, তাহলে তোমরা ইজিলি এই অধ্যায়টা থেকে এই অধ্যায় সম্পর্কে ভালো করে ধারণা নিতে পারবে, ভালো করে বুঝতে পারবে এবং যে কোনো ম্যাথ এই অধ্যায় থেকে করতে পারবে। এবং আমি চেষ্টা করবো অধ্যায়টার সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের বুঝিয়ে দেওয়ার, এবং অধ্যায়টির সকল অঙ্ক যে ম্যাথগুলো রয়েছে সবগুলোর সলিউশন দেওয়া, এবং পাশাপাশি যে একক কাজ এবং দলীয় কাজগুলো রয়েছে সেগুলোর তো সলিউশন দিবই। তো এই পর্বে, অর্থাৎ আমরা এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব, এই পর্বে আমরা তোমাদের এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো বোঝাবো, এবং পরের পর্ব থেকে আমরা চেষ্টা করবো এই অধ্যায়ের যে একক কাজগুলো প্রথম থেকে শুরু করে একক কাজে দলীয় কাজে যে উদাহরণগুলো আছে সেগুলো করা। তো চলো শুরু করে দিই আমাদের প্রথম পর্বটি। তো দেখতে পাচ্ছ তোমাদের যে চতুর্থ অধ্যায়, সেই অধ্যায়টার নাম হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তো এই রাশি বুঝতে হলে কয়েকটা বিষয় বুঝতে হবে, সেগুলো আমি এখানে লিখে রেখেছি, যে বিষয়গুলো তোমরা ক্লাস 7 অথবা 6 কমপ্লিট করার কথা। তারপরে আমি যেহেতু বলেছি যে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাবো, অর্থাৎ বেসিক থেকে সবকিছু ভালো করে বুঝিয়ে দেবো, তো এই জন্য আমি এই বিষয়গুলোকে ভালো করে বুঝাবো, দেন আমরা বইয়ের অঙ্কগুলো শুরু করব। তো এই অধ্যায়টা করতে গেলে অবশ্যই তোমাদের এই বিষয়গুলো ভালো করে জানতে হবে, আদারওয়াইজ তুমি এই অধ্যায়টা ভালো করে বুঝতে পারবে না। সো আমি চেষ্টা করব এই বিষয়গুলো শেষ করেই তোমাদের বইয়ের অঙ্কগুলো করানোর। তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে চলক, যেটা হচ্ছে ইংরেজিতে বলে ভেরিয়েবল। তো এই চলক সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা উদাহরণ দিয়ে যদি বোঝানো যায় যে x + 4 = 6। এই যে এখানে একটা সমীকরণ লেখা হয়েছে বা একটা রাশি আছে প্রথমে। তো এই সমীকরণটার মধ্যে যেই মানটি আমরা জানি না, অর্থাৎ যার মানটা কিন্তু আমরা জানি না, সেটাই কিন্তু চলক। অর্থাৎ চলক এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটার মান ভেরি হতে পারে, মানে হচ্ছে মানটা পরিবর্তন হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি x + 4 = 6। এখন 4 এর সাথে কত যোগ হলে 6 হয়? 4 এর সাথে 2 যোগ হলে 6 হয়, কিন্তু আমরা এই x এর মানটা তো জানি না। x এর মানটা যেহেতু এখানে নাই বা জানি না, যে মানটা থাকে না সেটাই কিন্তু চলক। আরেকটা উদাহরণ যদি দিই যে y + 4 = এই যে এই রাশিটার মধ্যে যে মানটার ভ্যালু আমরা জানি না সেটা হচ্ছে চলক। তো এখানে দেখতে পাচ্ছ যে y + 4, অর্থাৎ y এর মানটা কিন্তু আমরা এখানে জানি না, সেগুলো হচ্ছে চলক। তাই এখানে বলা যায় y একটি চলক। তো ইংরেজি বর্ণমালা সাধারণত x y z এগুলাকে চলক হিসেবে বিবেচনা করা হয়। x y z অর্থাৎ ইংরেজি ছোট হাতের অক্ষরগুলো শেষের 3টি অক্ষরকে সাধারণত চলক হিসেবে বিবেচনা করা হয় বা ধরা হয়। এছাড়াও আমরা ABC এগুলোকেও কিন্তু চলক হিসেবে ধরতে পারি। যেমন যদি লিখি a + 2 = 4, এখানে এটাও কিন্তু একটি চলক, কারণ আমরা এখানে এর মানটা কি জানি না। সো যে মানটা যার মানটা নাই বা যার ভ্যালুটা নির্দিষ্ট নাই, সেটাই হচ্ছে কিন্তু চলক। তো আশা করি তোমরা চলকের বিষয়টা বুঝতে পেরেছো। তো তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যেটার মানটা ফিক্সড, অর্থাৎ যেটার মানটা ভেরি হয় না, অর্থাৎ ভেরি করে না বা পরিবর্তন হয় না। যদি এখানে তাকাও x + 4 = 6, আমরা x এর মান বা এখানে যদি আমরা তাকাই x + 4, এই যে এদিকে যদি তাকাই আমরা এখানে x এর মান কিন্তু জানি না, x এর মান যে কোনো কিছুই হতে পারে। তো এই মানটা কিন্তু ভেরি হবে, তো এটা হচ্ছে চলক। এবং এই যে +4, এই 4টা কখনো কিন্তু 5 হবে না, বা এই 4টা কিন্তু 4ই। 4টা কি আমরা চাইলে 4টারে 5 বলতে পারবো না যে এটা 5 বা এটার মান 5, 4 এর মান কিন্তু 5, এটা বলতে পারবো না। 4 কে কিন্তু 4ই বলতে হবে। তো যে মানটা ফিক্সড, অর্থাৎ যেটার মান নির্দিষ্ট,
ফোরকে ফোরই বলা যাবে, অন্য কিছু বলা যাবে না। তো সেটাই হচ্ছে কিন্তু ধ্রুবক। আশা করি তোমাদের বোঝাইতে পারছি। আবার একটু বলি, চলক হচ্ছে যার মান ভেরি হয়, অর্থাৎ যার মানগুলা পরিবর্তন হতে পারে, এবং ধ্রুবক হচ্ছে যার মানটা ফিক্সড থাকে। এখানে 4 হচ্ছে ধ্রুবক, x হচ্ছে চলক। আর আমি একটা কথা বলেছি যে ইংরেজিতে সাধারণত ছোট হাতের যে অক্ষরগুলা x y z বা abc এগুলাকে চলক হিসেবে ধরা হয়। তো আশা করি তোমরা চলক বিষয়গুলো বুঝতে পেরেছো এবং ধ্রুবকের বিষয়টাও বুঝতে পেরেছো। তারপরে যেটা সেটা হচ্ছে সহগ। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সহগ কিন্তু তোমাদের অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে, ম্যাথগুলো যখন সলভ করবে তখন কিন্তু সহগ বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? তো সহগ যদি বলা যায়, যদি আমি একটা রাশি লিখি যে 7x + 4, এই 7x + 4 এখানে দেখতে পাচ্ছ একটা রাশি লিখেছি আমি যে 7x + 4। তো এইখানে যদি বলি x কি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো x একটি কি, x একটি চলক, রাইট? x একটি চলক এবং 4 হচ্ছে, এখানে 4টি হচ্ছে একটি ধ্রুবক, কারণ 4 এর মান কিন্তু 4ই। আচ্ছা, এখন এই যে চলকের সাথে, এই যে চলকের সাথে সাথে গুণাকারে যাই থাকবে, আবার বলছি চলকের সাথে গুণাকারে যাই থাকবে সেটাই কিন্তু সহগ। I think you can understand. আবার একটু বলি যে চলকের সাথে যাই কিছু থাকবে, গুণ আকারে যেটাই থাকবে সেটাই কিন্তু সহগ। ওকে, তো এখানে x এর সাথে গুণ আকারে রয়েছে 7, 7x + 4 লিখেছিলাম। তো x এর সাথে গুণ আকারে, মাঝে কোনো চিহ্ন নাই, মানে গুণ আকারে রয়েছে। তো x এর সাথে গুণ আকারে রয়েছে 7, সো এখানে আমরা বলতে পারবো 7 হচ্ছে সহগ। তো I think you can understand. তো পরের বিষয়টা হচ্ছে ঘাত বা পাওয়ার। তার আগে সহগ সম্পর্কে আরেকটু ব্যাখ্যা দিতে করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 7y + 3z + 4x, এই যে একটা বহুপদী রাশি লিখলাম আমি। এইখানে y, z এবং x, এই y, z এবং x এর মান আমরা কিন্তু জানি না যে এই y এর মান কত, x এর মান কত এবং z এর মান কত। সো এগুলা একটা চলক। আশা করি তুমি বুঝতে পেরেছো চলক। এবং আমি বলেছি যে চলকের সাথে যেটা গুণ আকারে থাকবে, আবার বলছি চলকের সাথে যা গুণ আকারে থাকবে, এইখানে দেখতে পাচ্ছ চলকের সাথে গুণ আকারে রয়েছে 7, সো এটা সহগ হচ্ছে 7। আবার যদি বলি যে z এর সাথে গুণ আকারে রয়েছে 3, তাহলে এই যে z এর সহগ হচ্ছে 3। এন্ড ফাইনালি যদি বলি x এর সাথে গুণ আকারে রয়েছে 4, তাহলে এটার সহগ হচ্ছে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি এরকম লেখা হয় যে x + y + z, এখন যদি প্রশ্ন করি যে এখানে x এর সহগ কত, তাহলে তুমি কি বলবে? x এর সহগ কত, তাহলে তুমি কি অ্যানসার দিবে? তো বিষয়টা একটু ক্লিয়ার করি যে x এর সহগ, যখন x এর সাথে কিছু নাই, কোনো কিছু গুণ আকারে নাই, তখন আসলে কি গুণ আকারে থাকে? মনে মনে একটা বিষয় থাকে, আবার মনে মনে ধরতে পারে যে আমরা x এর সাথে 1 গুণ করলে x এর xই হয়, তাহলে তখন কিন্তু ধরতে হবে x এর সাথে 1 গুণ আকারে রয়েছে এবং এই x এর সহগ হচ্ছে 1। একইভাবে y এর সহগ হচ্ছে 1, z এর সাথেও কিছু নাই, সো আমরা বলতে পারি z এর সহগ 1। তো আশা করি তোমরা এই সহগের বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এখন আমরা পরের বিষয়টা জানবো। পরেরটা হচ্ছে ঘাত বা পাওয়ার। তো ঘাত বা পাওয়ার বোঝার জন্য এরকম আমরা লিখে নিতে পারি একটা উদাহরণ। এই যে সিম্পলি দেখতে পাচ্ছ, এই যে একটা রাশি লিখেছি এবং এই রাশির মধ্যে চলক রয়েছে দুইটি, এই যে একটা x এবং একটা y, এই দুইটা চলক। আমরা জানি যার মান আমরা জানি না সেটা হচ্ছে চলক। তো x এবং y এর মান বা ভ্যালু আমরা জানি না, সো এটা হচ্ছে চলক। এবং এইখানে যে স্কয়ার, এই যে স্কয়ারগুলো দেখতে পাচ্ছ, এইগুলাই হচ্ছে পাওয়ার বা ঘাত।
এগুলাই হচ্ছে পাওয়ার বা ঘাত। তো আশা করি এই পাওয়ার বা ঘাত নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না, যেহেতু এটা একটা সিম্পল বিষয়। পরেরটা হচ্ছে ভিত্তি। ভিত্তি তোমরা সকলে জানো, আর এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ যার উপর পাওয়ার থাকে সেটা হচ্ছে ভিত্তি। ওকে, পরের বিষয়টা হচ্ছে পদ। এখন পদ বিষয়টা একটু বুঝাই। পদটা হচ্ছে কি, এখন যদি আমি এরকম একটা রাশি লিখি যে 6y + 4z, এই যে একটা রাশি লিখলাম, যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ, আমি তো এখানে বিয়োগ লিখি তাহলে তোমাদের বোঝাতে সহজ হবে। যোগ অথবা বিয়োগ দ্বারা যে বিষয়গুলো আলাদা আলাদা থাকে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ যোগ দ্বারা এই যে একটা বিষয় আলাদা, এই যে একটা পদ আলাদা, এই যে একটা পদ আলাদা, অর্থাৎ মাঝে যোগ অথবা বিয়োগ থাকলে তার এই যে আগে পরেরটা হচ্ছে একটা পদ। এই যে এটা একটা পদ, এখানে এটা একটা পদ এবং এটা একটা পদ। তো এখানে হচ্ছে তিনটা পদ। আবারও খেয়াল করো, x + y + z, এখানে কয়টা পদ রয়েছে? অবশ্যই বলবো তিনটা পদ। x + y + z, তিনটা পদ। একইভাবে a + b, এখানে কয়টি পদ রয়েছে? এখানে দুইটি পদ রয়েছে, a একটা পদ এবং b একটা পদ। এখন আমি যদি দেখি a * b, এইখানে কয়টা পদ রয়েছে? এইখানে কয়টা পদ রয়েছে? তখন কিন্তু তুমি বলতে পারবে না যে এখানে দুইটা পদ রয়েছে। আমি একটু আগে বলেছি যে যদি যোগ অথবা বিয়োগ দ্বারা আলাদা আলাদা থাকে সংখ্যাগুলো বা বীজগণিতীয় রাশিগুলো আলাদা, বীজগণিতীয় পদগুলো আলাদা আলাদা থাকে, সেগুলাকে একটা পদ। এখানে যেহেতু গুণ আছে, সো এগুলা এক একটা কিন্তু পদ না, এটা পুরাটাই একটা পদ, পুরাটাই একটা পদ। আমরা এটাকে ab এভাবে লিখতে পারি, এটা হচ্ছে একটা পদ। অর্থাৎ গুণ অথবা ভাগ যদি মাঝে থাকে সেটা কিন্তু আলাদা আলাদা বলা যাবে না। যখন যোগ অথবা বিয়োগ, এই যে এখানে দেখতে পাচ্ছ a - b + c, এখানে হচ্ছে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি 7x + by + c, এখানে কয়টা পদ? আমরা বলতে পারি এখানে তিনটা পদ। এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ। অর্থাৎ মাঝে যদি যোগ অথবা বিয়োগ থাকে, বিয়োগ দ্বারা আলাদা আলাদা করা হয়, তাহলে ওগুলা এক একটা হচ্ছে পদ। এবং যখন গুণ অথবা ভাগ দ্বারা যদি আলাদা করা হয়, যেমন এই যে আমি একটা রাশি লিখলাম, একটা, এটা এখানে কয়টি পদ? তো অবশ্যই বলতে হবে এখানে হচ্ছে একটি পদ, কারণ এখানে গুণ এবং ভাগ দ্বারা আলাদা, এখানে যোগ বিয়োগ দ্বারা আলাদা না। যোগ বিয়োগ দ্বারা আলাদা থাকলে সেগুলা এক একটা পদ। তো আশা করি আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো আরেকটা উদাহরণ যদি লিখি, 7x + 4y * z, যদি প্রশ্ন করা হয় এখানে কয়টি পদ, তাহলে তুমি কি উত্তর দিবে? অবশ্যই বলবে যে এই যে একটা পদ, যোগের আগে এই যে একটা পদ এবং এই যে একটা পদ এবং এই যে একটা পদ, এরকম বলবে? অবশ্যই না, এরকম বলবে না, কারণ মাঝে এখানে গুণ চিহ্ন আছে। তো গুণ চিহ্ন থাকলে এটা পুরোটাই, গুণ চিহ্ন যদি থাকে এটা পুরোটাই একটা পদ। অর্থাৎ 7x + 4yz, এটা পুরোটাই কিন্তু সম্পূর্ণটাই একটা পদ। ঠিক আছে, আশা করি তোমাদের এই পদের বিষয়টা বোঝাতে পেরেছি। তো ফার্স্টে থেকে যদি বলি, চলো, যার মান আমরা কিন্তু জানি না বা যার মান ভেরি হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন হতে পারে, সেটা হচ্ছে, চলো পরেরটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক হচ্ছে যার মান ফিক্সড। এখানে যদি বলি যেমন a + 4, এখানে 4 এর মান কিন্তু ফিক্সড। এই 4 কে আমরা চাইলে 5 বলতে পারবো না, বা 4 কে চাইলে 6 বলতে পারবো না। সো এটার মান যেহেতু ফিক্সড, সো দিস ইজ অ্যান ধ্রুবক। ওকে, এটা হচ্ছে একটা ধ্রুবক। পরেরটা হচ্ছে সহগ। সহগের বিষয়টা বুঝেছি যে চলকের সাথে যেটা গুণ আকারে থাকে, চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হচ্ছে সহগ। যেমন এইখানে যদি তাকাই, 7x হচ্ছে একটা সহগ। তো পরের বিষয়টা হচ্ছে রাশি। রাশির বিষয় যদি বলি, রাশি হচ্ছে কতগুলো পদ নিয়ে একটা রাশি। যেমন 7x + 4y + z, এখানে যদি তাকাই আমরা, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এক বা একাধিক পদ দিয়ে একটা রাশি তৈরি হয়, সৃষ্টি হয়। ঠিক আছে, এটা পুরোটাই একটা রাশি, এটা সম্পূর্ণটাই কিন্তু একটা রাশি। যদি লিখি এরকম 7x, এটা কিন্তু একটা পদ প্লাস এটা একটা রাশি,
কারণ এটা একটাই পদ এবং একটাই রাশি। আর যদি দেখি 7x প্লাস 2y, এটাও কিন্তু একটা রাশি, কিন্তু এখানে পদ ও সংখ্যা কিন্তু দুইটি। এই যে একটা পদ এবং এই যে একটা পদ, দুইটি পদ এখানে। পরে যদি লিখি 3y প্লাস 4z প্লাস 6, এই যে আমি লিখলাম যে এখানে এটাও একটা রাশি এবং এই রাশিটিতে দুইটি চলক রয়েছে এবং তিনটি পদ রয়েছে। তো আশা করি আমি এই বিষয়গুলো বুঝাতে পেরেছি। তো রাশির বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে একপদী রাশি হবে একপদী রাশি যা যে রাশির একটি পদ থাকে। একটু আগে দেখানো হয়েছে যেমন এই যে 7x, এই যে এই রাশিটার মধ্যে কিন্তু একটাই পদ, এখানে কিন্তু দুইটা বা তিনটা পদ না। সো এই বিষয়টা হচ্ছে এই যে এটা হচ্ছে একপদী রাশি, ঠিক আছে। পরেরটা হচ্ছে বহুপদী রাশি। সেম ভাবে যদি একের অধিক পদ হয়, এখানে তাকালে দেখতে পাচ্ছি এখানে একটা পদ, দুইটা পদ এবং তিনটা পদ। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এখানে তিনটা পদ। সো এটা হচ্ছে বহুপদী রাশি। তো আমি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে মাত্রা। মাত্রা হচ্ছে একটি পদের মধ্যে যতগুলা ঘাত বা পাওয়ার থাকে সেগুলো সমষ্টি। যদি এই পদটার কথা বলি, এই পদটার মধ্যে দুইটা পাওয়ার আছে, 2 x পাওয়ার 2 y পাওয়ার 2, অর্থাৎ x স্কয়ার y স্কয়ার। এখানে এই পাওয়ারগুলোর যোগফলই এই যে x এর পাওয়ার 2 এবং y এর পাওয়ার 2, এই 2 আর 2 মিললা হলো 4। এই যে 4টাই হচ্ছে মাত্রা। অর্থাৎ মাত্রা হচ্ছে এমন বিষয় যেগুলোর পাওয়ারগুলো, অর্থাৎ এই চলকগুলার পাওয়ারগুলোই হচ্ছে মাত্রা। তো আশা করি আমি মাত্রা সম্পর্কে তোমাদের বোঝাতে পেরেছি। তো এই ছিল তোমাদের বেসিক বিষয়গুলো, এবং পরের পর্বে আমরা তোমাদের অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের বইয়ের যে অঙ্কগুলো রয়েছে, একক কাজ এবং যে দলগত কাজ, পাশাপাশি যে উদাহরণগুলো প্লাস অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ছিল তোমাদের বিষয়গুলো। এই পর্বে এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।